আমরা এর আগের সেশনে বলেছি the preamble of Reserve Bank of India. That means the preamble হচ্ছে Reserve Bank of India monetary policy main objectives. সেখান থেকে ডিসিশন নেওয়া হবে যে অবজেক্টিভসটা দেখে কোন অবজেক্টিভসগুলো ফুলফিল করতে গেলে রিজার্ভ ব্যাংকে কি স্টেপস নিতে হবে। এই অবজেক্টিভসগুলো তো আছে, প্রিয়াম্বলে তো অবজেক্টিভস দেওয়া আছে, এবং এই অবজেক্টিভসগুলোকে ফুলফিল করতে গেলে রিজার্ভ ব্যাংকে কি করতে হবে এবং সেটা করতে গেলে তার টুলস কি, সেই টুলসটা নিয়ে আমরা আজকে ডিসকাশন। There are two types of tools, quantitative tools and qualitative tools. সেটা হচ্ছে আসল বিষয়। এখন নাও হোয়াট ইজ কোয়ান্টিটেটিভ টুলস? কোয়ান্টিটেটিভ টুলস হচ্ছে যেটা আরবিআই ঠিক করছে, এটা কোয়ান্টিটি জেনারেল, এটা উপরে করলো কি এটা নিচে করলো কি এটা করলো না, তাতে পুরো ইকোনমিকে অ্যাজ এ হোল এফেক্ট করবে, পুরো ইকোনমিকে অ্যাজ এ হোল এফেক্ট করবে। যে আমাকে আলাদাভাবে এফেক্ট করবে, ওই ব্যাংককে আলাদাভাবে এফেক্ট করবে, ওই ইন্ডাস্ট্রিকে আলাদাভাবে হেল্প করবে, এই টাইপের লোকেদের আলাদাভাবে হেল্প করবে, সেরকম কিছু না। ফার্মার্সের আলাদাভাবে হেল্প করবে, নাথিং। এসএমএমই কে স্মল এন্টারপ্রেনার্সকে হেল্প করবে কিনা, কিভাবে হেল্প করবে, এখানে কিছু নেই। কোয়ান্টিটেটিভে জেনারেল, পুরো ইকোনমিকে অ্যাজ এ হোল এফেক্ট করবে, কোনো একটা পার্টিকুলার সেক্টরকে আলাদাভাবে টার্গেট করবে না, এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। আর কোয়ালিটেটিভ টুলস হচ্ছে যে টুলস যেটা স্পেসিফিক কোনো একটা সেক্টরকে এফেক্ট করবে কিংবা স্পেসিফিক কোনো একটা ব্যাপার নিয়ে এফেক্ট করবে, তার হচ্ছে এই টুলসগুলো আলাদা। তো সেটাকে আমাদেরকে দেখতে হবে, সেটাকে আমাদেরকে আগে জানতে হবে, বুঝতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে রিজার্ভ ব্যাংক কিভাবে ফাংশন করে। So let us talk about, first we will talk about the quantitative tools. Now what is quantitative tool? Now the first tool of quantitative tools is cash reserve ratio, যেটাকে আমরা বলি CRR। এটা কি? এটা হচ্ছে section 42(1) of the RBI Act. All scheduled commercial banks are required to maintain with RBI an average cash balance, the amount of which shall be a certain percentage of the total of the net demand and time liabilities. As per section 42(1) of the RBI Act 1934, a section under this section all commercial banks, scheduled commercial banks ke at a certain percentage of their NDTL Reserve Bank এর কাছে in form of cash রাখতে হবে। Now what is NDTL? NDTL টা কি? NDTL এর full form হচ্ছে net demand and time liabilities। Now এখন ব্যাপারটা কি হচ্ছে কি net demand and time liabilities তো বুঝলাম, কিন্তু ডিমান্ড লাইবিলিটিসটাই বা কি এন্ড টাইম লাইবিলিটিসটাই বা কি, সেটা আমাকে আগে বুঝে নিতে হবে। নাও ডিমান্ড লাইবিলিটিসটা কি হচ্ছে? ডিমান্ড মানে কি? অন ডিমান্ড। আমি তোমার কাছে ডিমান্ড করলাম, আমাকে দাও, তোমাকে ডিমান্ড করলাম, আমাকে দিতে হবে। ডিমান্ডে টাকাটা নিচ্ছি, মানে আমি ব্যাংকে যখনই আমি কোনো একটা সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা দিচ্ছি কিংবা কারেন্ট অ্যাকাউন্টে টাকা জমা দিচ্ছি, সেটা আমি আজকে জমা দিলাম, আমি আধা ঘন্টা পরে সেই টাকাটা তুলে নিতে পারি। যেই মুহূর্তে আমি ডিমান্ড করবো আমি সেই মুহূর্তে ওখান থেকে টাকাটা নিয়ে নিতে পারি, এনি পয়েন্ট অফ টাইম, যখন ইচ্ছা আমি নিতে পারি। দ্যাট ইজ কল্ড ডিমান্ড লায়াবিলিটি। ফার্স্ট আমরা বুঝে নিতে হবে হোয়াট ইজ লায়াবিলিটি। লায়াবিলিটি তো বুঝছি, হোয়াট ইজ লায়াবিলিটি? লায়াবিলিটি হচ্ছে ব্যাংকের লায়াবিলিটি। হোয়াট ইজ মিন ব্যাংকের লায়াবিলিটি? ব্যাংক কার কাছে ব্যাংকের কাছ থেকে কারা পায়? পাওনাদার, ব্যাংকের পাওনাদার যারা ব্যাংকের কাছে টাকা রেখেছে। আমি যে কোনো মুহূর্তে ব্যাংকের কাছ থেকে আমার টাকাটা নিয়ে নিতে পারবো, সেটা আমার লায়াবিলিটি। এর আগের একটা সেশনে আমি বলেছিলাম লায়াবিলিটি, ব্যাংকের লায়াবিলিটি হচ্ছে ওটাই যেটা ব্যাংকের লায়াবিলিটি হচ্ছে ওইটাই যেটা ব্যাংকের কাছ থেকে তার ডিপোজিটাররা যে কোনো মুহূর্তে চাইতে পারে। আজ একদিন
ইনস্ট্যান্টেনিয়াসলি চাইতে পারে, 10 বছর পরে চাইতে পারে, 5 বছর পরে চাইতে পারে, 6 মাস পরে চাইতে পারে। কিন্তু ব্যাংকের কাছে আমি গচ্ছিত রেখেছি, সেই টাকাটা আমি যখন প্রয়োজন আমার তখন আমি চেয়ে নেবো। সেটা ব্যাংকের লায়াবিলিটি, এবং ব্যাংকের কাছে যখন আমি চাইবো তখন ব্যাংকে তখনই ফেরত আমাকে দিয়ে দিতে হবে, সেটা ব্যাংকের লায়াবিলিটি। এখন ডিমান্ড লায়াবিলিটি মানে আমি যখনই তাকে চাইবো ব্যাংকের কাছ থেকে তখনই আমি পেয়ে যাবো, দিতে বাধ্য ব্যাংক। সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে এবং সেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টে। এই দুটো জায়গাটাতেই যে কোনো সময় ব্যাংকের কাছ থেকে যে কোনো বড় যে কোনো কাস্টমার টাকা চেয়ে নিতে পারে। তার অ্যাকাউন্টে যদি টাকাটা থাকে তাহলে সে চাইতে পারে এবং সে পেতে বাধ্য, ব্যাংক তাকে দিতে বাধ্য। কিন্তু টার্ম লায়াবিলিটিস হচ্ছে ডিফারেন্ট। টার্ম লায়াবিলিটিস হচ্ছে যেখানে ব্যাংকের কাছে কিছু লোকেরা টাকা রেখেছে ফর লং টার্ম, 6 মাসের জন্য রাখে, 45 ডেজের জন্য রাখে, 90 দিনের জন্য রাখে, 1 বছরের জন্য রাখে, 1.5 বছরের জন্য রাখে, 777 দিনের জন্য রাখে, 10 বছরের জন্য রাখে, 5 বছরের জন্য রাখে। ইম্পেটেরিয়াল, এটা হচ্ছে টাইম। একটা টাইমের পরে তুমি ওটাকে চাইতে পারো, কখন চাইবো, যখন ওটা ম্যাচিওর্ড হবে তখন আমি চাইতে পারি। হ্যাঁ, তার মানে এই নয় যে ম্যাচিওর ছাড়া আমি চাইতে পারবো না। আমি আমার যদি খুবই প্রয়োজন হয়, আর্জেন্সি থাকে, আমি ওটা প্রিম্যাচিওর পেমেন্টও নিতে পারি, দ্যাট ইজ দেয়ার। কিন্তু সেখানে যে রেট অফ ইন্টারেস্ট তুমি পেতে, সেখান থেকে তোমাকে সেই ইন্টারেস্টটা তোমাকে কম দেওয়া হবে, 1% কম দেওয়া হবে। এখন বোধহয় সেটা উঠে গেছে, সেটাই হচ্ছে। So this is called banking deposit and time liabilities. Deposit মানে savings are current, আর time liabilities হচ্ছে fixed. এখন আমরা বলছি net NDTL, net deposit time demand, net demand time liabilities. এখানে net কোথা থেকে আসছে? net হচ্ছে কি, এই একটা ব্যাংকে শুধু সাধারণ লোকেরা কিংবা ব্যবসাদাররা যে রাখে তা নয়, অন্য ব্যাংকেরাও রাখে। একটা ব্যাংক অন্য ব্যাংকে তাদের ডিপোজিট রাখে, আবার যেই ব্যাংকে রেখেছি তাদেরও কিছু ডিপোজিট তারা আবার অন্য ব্যাংকে গিয়েও রাখে। তার মানে কি জানালো, আমার এখানে যতটা ডিপোজিট এসেছে অন্য ব্যাংক থেকে, প্লাস কাস্টমারদের থেকে, সাধারণ লোকের কাছ থেকে, ব্যবসাদারের কাছ থেকে যা ডিপোজিট এসেছে, প্লাস আমি যেটা অন্য ব্যাংকে আমি রেখেছি, সেই যেটা আমি অন্য ব্যাংকে রেখেছি সেটা এখান থেকে মাইনাস করে দিলে তার নেট হয়ে যাবে। সো নেট ডিমান্ড টাইম লায়াবিলিটিস, এর একটা সার্টেন পার্সেন্টেজ আরবিআই এর কাছে সবকটা ব্যাংকে আলাদা ভাবে নিজস্বভাবে রাখতে হবে। এবং সেটা কি এখন এটা কি আচ্ছা, যেটা রাখা হয় ওখানে আরবিআই এর কাছে রাখতে হবে, সেখানে কিন্তু আরবিআই কিন্তু ওদেরকে 1 নয়া পয়সারও ইন্টারেস্ট দেবে না। নো ইন্টারেস্ট ইজ গিভেন, নো ইন্টারেস্ট ইজ গিভেন। এখন প্রেজেন্ট CRR কত? 4.5%। 4.5% হচ্ছে প্রেজেন্ট CRR। দ্যাট মিনস, ধরে নাও যে একটা ইউনাইটেড ব্যাংকে ধরে নাও, কিংবা XYZ ব্যাংকের কাছে 200 কোটি টাকা NDTL আছে। তো এর 4.5% কত হলো? 8 কোটি টাকা। এই 8 কোটি টাকা ওই ব্যাংকে, XYZ ব্যাংকে RBI এর কাছে অ্যাজ এ ক্যাশ রেখে দিতে হবে। তার মানে কত চলে গেল? 8 কোটি টাকা রিজার্ভ ব্যাংকের কাছে চলে গেল। থাকলো কত ব্যাংকের কাছে? 200 মাইনাস 8 কত হলো? 192 crores। তার মানে কি দাঁড়ালো? এই ব্যাংকটা এই 192 crores দিয়েই ব্যবসা করতে পারবে। এই 192 crores দিয়েই ব্যাংক লোন দিতে পারবে। পুরো 2200 কোটি টাকা দিয়ে লোন দিতে পারবে না, কোনো পার্টিকে দিতে পারবে না। তার কাছে 192 crores রয়েছে, যেই সেইটুকু টাকা দিয়ে সে লোককে লোন দেবে। এখন ধরে নাও যদি রিজার্ভ ব্যাংক বলে এটাকে আমি 10% করে দেবো, তাহলে কি হলো? 20 কোটি টাকা চলে যাবে। তাহলে 180 কোটি টাকা দিয়ে ব্যাংক লোন দিতে পারবে। তাহলে মার্কেটে কত হয়ে যাবে? মানি সাপ্লাইটা কমে যাবে, লোন দিতে পারবে না লোকের কাছে, ব্যবসাদারদের কাছ থেকে টাকা কম যাবে। এটা সবাই এফেক্টেড হবে। যারাই ব্যাংক থেকে লোন নিতে হবে তারা এভরিবডি ইজ এফেক্টেড, ইমেটেরিয়াল অফ হুইচ সেক্টর দে বিলং টু।
এইভাবে ব্যাংক রিজার্ভ ব্যাংক কন্ট্রোল করে মানি সাপ্লাইকে। এবং যদি ধরে নাও ইনফ্লেশন হয়, ইনফ্লেশন হলে মানে ইনফ্লেশনের মানে কি, যে মার্কেটে মানি সাপ্লাইটা বেড়ে গেছে, কমোডিটি প্রোডাকশনটা কম, টাকা বেশি। টাকা বেশি হলে লোকের কাছে টাকা বেশি হলে জিনিসটা যদি কম থাকে আমরা তখন দামটা চড়িয়ে নিই। আমরা যখন মাছের বাজারে যখন যাই না, যদি ইলিশ মাছের দাম ইলিশ মাছ কম থাকে সবাই টাকা নিয়ে হাজির হয়, স্পেশালি রোববারের বাজারে দাম চড়চড় করে বেড়ে যায়, লোকের হাতে প্রচুর টাকা, দাম বেড়ে গেছে। দ্যাট ইজ ইনফ্লেশন। টেম্পোরারি ইনফ্লেশন, বাট দ্যাট ইজ ইনফ্লেশন। তো সেরকমই লোকের হাতে যদি টাকা বেশি থাকে তাহলে জিনিসপত্রের দাম ইনফ্লেশন বেড়ে যাবে। তো সেটা কন্ট্রোল করতে গেলে সিআরআরটা গভর্নমেন্ট আরবিআই বাড়িয়ে দেবে, মার্কেটে টাকা কম এসে যাবে, যেই টাকা কম হয়ে যাবে জিনিসের দাম অটোমেটিক্যালি কমতে থাকবে। তো কন্ট্রোল ইনফ্লেশন, RBI uses this tool of CRR. ঠিক আছে? আচ্ছা, আরেকটা যদি হয়, যদি RBI আর ব্যাংকরা কি করে, ব্যাংকরা কোথায় ব্যবসা করতে নেমেছে, ব্যবসা করতে নামলে কি হবে, তাকে তো প্রফিট আর্ন করতে হবে। তার CRR যদি কমে যায় বা বেড়ে যায়, 20% হয়ে যায়, 4.5 থেকে 20% যদি হয়ে যায়, তখন কি অবস্থা হবে, মার্কেটে মানি সাপ্লাইটা কম থাকবে। কিন্তু ব্যাংকগুলোকে প্রফিট আর্ন করতে হবে, প্রফিট আর্ন করতে গেলে ওই কম টাকা দিয়ে এখন সেই সেম প্রফিট আর্ন করতে হবে। আগে যতটা করতো 4.5 যতটা প্রফিট আর্ন করতো, এখনো ততটাই তাকে হয়তো ততটাই তাকে করতে হতে পারে। তখন সে কি করবে, রেট অফ ইন্টারেস্ট বাড়িয়ে দেবে। রেট অফ ইন্টারেস্ট বাড়িয়ে দিলে কি হবে, দুটো কাজ হবে, এক তো সাপ্লাই কম হচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বাড়িয়ে দিলে সাধারণ লোকেরা লোন নেবে না ব্যাংক থেকে। সো এটা হচ্ছে ডাবল এফেক্ট। একটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বেড়ে যাবে, তাতে লোকেরা লোন কম নেবে, আর দ্বিতীয় হয়ে যাচ্ছে কি, লোনই দিতে পারবে কম ব্যাংক। সো ডাবল এফেক্ট হয়ে যাচ্ছে সিআরআর এর মুভমেন্টে। এটাই হচ্ছে আরবিআই রুলস। এখান থেকে দেখো কি করে বোঝা যাচ্ছে, ইট কন্ট্রোলস ইনফ্লেশন, ইট কন্ট্রোলস দ্য ইকোনমিক গ্রোথ। সিআরআর কম হয়ে গেলে ইকোনমিক গ্রোথের জন্য টাকা বা সাপ্লাই দরকার আছে, লোন বেশি বাড়াতে হবে, সিআরআর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কমিয়ে দেবে। এখন যদি আমাদের যদি কোনো দেশে যদি কোনো সমস্যা দেখা যায়, আমরা যেরকম আমাদের এই সময় ছিল, কি বলে জানো আপনার, আমাদের এটা কোভিড এর সময়, তখন থেকে কন্ট্রোল করছে, তখন তো আমাদের দরকার ছিল। তখন কি হয়েছিল, ব্যবসা সব বন্ধ হয়ে যেত, তখন পিপল নিডেড লোনস, তাদের ব্যবসা বাড়ানোর জন্য তাদের লোনস এর প্রয়োজন ছিল। তখন এই সিআরআর ডি কন্ট্রোল করেছে, যাতে মানি সাপ্লাইটা মার্কেটে বেশি, ব্যবসা থেকে যাতে টাকাটা বেশি আসে, এবং একটা লোয়ার রেট অফ ইন্টারেস্ট, টেম্পোরারি ফিস ছিল। সেটা যদি 1 বছর পরে যদি বসে থাকি মনিটারি পলিসি মিট করার জন্য, তো কি কাজ হবে, ঢেঙা কাজ আসবে, তাই না? সেটাই হচ্ছে প্রয়োজন, যখন প্রয়োজন তখন সেই পলিসিটা ডেভেলপ করা হবে, টাইম টু টাইম, অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট অফ ইকোনমিক গ্রোথ অ্যান্ড প্রাইস স্টেবিলিটি। পরিষ্কার কথা, ঠিক আছে? ওকে।